আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ফাইনালের মাধ্যমে 2026-এর বিপিএলটা শেষ হলো। আমরা চ্যাম্পিয়ন দলটাকে পেয়ে গেলাম, এই সিজনের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। আমরা একটা কথা বলেছিলাম, রাজশাহী ওয়ারিয়র্স প্রতিশোধের যেই আগুন সেটা নিয়েই ফাইনালে যাচ্ছে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের যেই পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ সিলেট টাইটান্সকে হারানোর পরে যখন তারা ফাইনালে উঠল, সেই প্রতিশোধ নাজমুল হোসেন শান্তর দল নিতে পারবে কিনা, এটাই প্রশ্ন ছিল। এবং ফাইনালি সেই প্রশ্নের জবাব, হ্যাঁ, রাজশাহী ওয়ারিয়র্স সেই প্রতিশোধ নিয়েছে কমিটি টিম চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। নানা বিতর্ক এবং রোমাঞ্চকর বিষয় দিয়ে যেন এবারের সিজনটা ঘিরে রয়েছে। সেক্ষেত্রে বিপিএল এর ট্রফিটাই বা কোথায় ছিল এতদিন? অবশেষে ফাইনাল ম্যাচে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হেলিকপ্টার দিয়ে বিপিএল এর ট্রফি ল্যান্ড করলো। $25,000 খরচ করে যেই ট্রফি বানানো হয়েছে, ডায়মন্ড খচিত ট্রফি, সেই ট্রফি ভক্তরা কিংবা ক্রিকেটাররা পর্যন্ত দেখলো ফাইনাল ম্যাচে এসে। এবং তানজিদ হাসান তামিম ফাইনাল ম্যাচ কিভাবে খেলতে হয়, ফাইনাল ম্যাচ কিভাবে জয় করতে হয়, তিনি যেন সেটা খুব ভালো করেই জানেন। কেননা তার এই সেঞ্চুরি, যেই শতক তিনি হাঁকিয়েছেন ফাইনাল ম্যাচে এসে, এমন একটা ম্যাচে মিরপুর স্টেডিয়ামে, তার ওই শতকেই যেন চট্টগ্রাম রয়্যালস পরাজিত হয়েছে। অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, তার আগে এই ম্যাচের পারফরমেন্সটা আমরা একটু দেখে আসতে পারি। রাজশাহী ওয়ারিয়র্স শুরুতে ব্যাটিং করে প্রথম দিকে যখন দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম দুজন শুরু করেন, অনেকটা মনে হয়েছিল এই পিচে তারা দুজন কতক্ষণ থাকতে পারবেন, দলটা বেশ চাপে রয়েছে ফাইনাল ম্যাচ যেখানে। কিন্তু ধীরে ধীরে তানজিদ হাসান তামিম কিংবা সাহিবজাদারা ভালোভাবেই থিতু হয়েছেন, পিচে দাঁড়িয়েছেন এবং স্কোর করেছেন। যদিও সাহিবজাদা ফারহান 30 রান পর্যন্ত তিনি আটকে যান, কিন্তু তানজিদ হাসান তামিম অবশেষে সেই কাঙ্ক্ষিত শতক পূর্ণ করেই মাঠ ছাড়েন। যদিও তিনি 2টা লাইফ পেয়েছেন, তবে সেই লাইফ এবং তিনি ইনজুরি নিয়েও খেলেছেন অনেকক্ষণ, তাকে কিন্তু আমরা দেখেছি সিঙ্গেলস নেওয়ার সময় কিছুটা তিনি আসলে অস্বস্তিতে ছিলেন। এরপরেও তিনি যেন হাল ছাড়ার নয়, শেষমেশ 100 করেই ছাড়লেন এবং মাঠ ছাড়লেন 100 করেই। লাইফ পেয়ে যে কাজে লাগাতে হয়, কাজে লাগানো যায়, কাজে লাগানো উচিত, সেটাই যেন তানজিদ হাসান তামিম দেখিয়েছেন। এবং সেটা যখন ফাইনাল ম্যাচে আপনি তার দুইটা ক্যাচ ড্রপ করবেন এবং সেই ওপেনার যখন 100 করবে, আপনার দল কোথায় যাবে সেটা কিন্তু দিন শেষে আমরা দেখতে পেলাম। তানজিদ হাসান তামিম অনেকটা আগ্রাসীভাবেই শুরু করেছেন। ফাইনাল ম্যাচের যে একটা চাপ, প্রেসার, তাকে আসলে এই প্রেসার ঘিরে ধরতে পারেনি। তিনি সেই প্রেসার রিলিজ করে বেরিয়ে এসেছেন এবং 7টি ছক্কা 6টি চারের এই ইনিংস সেটাই প্রমাণ করে, যেখানে তার ইনিংসে 4-এর চেয়ে ছক্কার মার বেশি, সেই ইনিংসটা কতটা আগ্রাসী ছিল এই ম্যাচ 7টি ছক্কায় তার ইনিংসে সেটাই দেখা গিয়েছে। তানজিদ হাসান তামিম যেন এক ম্যাজিক ম্যান, কেননা 3টি দলের হয়ে 3টি ভিন্ন জার্সিতে তিনি 3টি ম্যাজিক ফিগার অর্জন করেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তিনি 100 মেরেছেন, ঢাকা ক্যাপিটালসের হয়ে এবং ফাইনাল ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে তিনি শতক হাঁকালেন। তানজিদ হাসান তামিমের এরকমের স্টার্টিংয়ের পরে ওই দলটাকে যে আর পেছনে ফিরে তাকাতে হয় না, সেটাই যেন এই ম্যাচে আমরা দেখলাম। কেননা কেন উইলিয়ামসন যখন সবসময় অ্যাঙ্করিং রোলটা প্লে করেন, সেই কেন উইলিয়ামসন 15 বলে 24 রান করে ফিরেছেন। তার মানে এই দলে এখন এই তানজিদ হাসান তামিমের শতকের পরে যে কাউকে অ্যাঙ্করিং রোল প্লে করার দরকার নেই, সেটাই যেন এই কেন উইলিয়ামসনের ইনিংসটা থেকেও আমরা স্পষ্ট। তবে রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিং লাইন আপটা একটা শঙ্কা আমরা প্রকাশ করেছিলাম, সেটা হচ্ছে মিডল অর্ডারের যারা রয়েছেন, নাজমুল হোসেন শান্ত কিংবা মুশফিক মেহরাবরা, আমরা কিন্তু আলোচনা করেছিলাম এই বিপিএলে তাদের এভারেজ অন্যান্য দলের চেয়ে অনেক কম এবং সেটা 15-র মতো। এবং সেই মিডল অর্ডারটা ফাইনালে আসলে কিভাবে দলকে রান এনে দিবেন এবং চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তারা ফাইনালটা আসলে কিভাবে সাজাবেন, 11টা কিংবা মিডল অর্ডারটায় যখন রান না আসে তখন স্টার্টিংয়ে আপনার কি দরকার, সেই চিন্তা, সব চিন্তা যেন ওই তানজিদ হাসান তামিমের শতকে মুক্ত হয়ে গেল। কেননা নাজমুল হোসেন শান্ত শেষ দিকে এসে ব্যাটিংয়ে নামলেন, মুশফিককে আজকে নামতেই হলো না, বাকি ব্যাটসম্যানদের তো নামতেই হলো না। মাত্র 4 উইকেট হারিয়ে যখন রাজশাহী ওয়ারিয়র্স 174 রানের সংগ্রহ পায়,
ইভেন মুশফিককে আজকে নামানো হয়নি, জিমি নিশামকে একটু উপরে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে পাওয়ার হিটিংয়ের জন্যই এই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তটা সঠিকই ছিল। কেননা ওই সময়ে যখন আর দলের 3-4 ওভার বাকি, মুশফিককে কিংবা শান্তকে নামানোর চেয়ে, মেহরাবদেরকে নামানোর চেয়ে জিমি নিশামকে নামানোটাই সবচেয়ে উল্লেখযোগ্য, কার্যকরী। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই দলটা কমিটি টিম বলা হয়, যেখানে তাদের দায়িত্বটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়। এই দলটা আসলে বিপিএল খেলতে পারবে কিনা এমন একটা প্রশ্নই ছিল। সেই দল অবশেষে ফাইনালে এসেছে, যদিও ফাইনালে তাদের পারফরমেন্সটা কাঙ্ক্ষিত হলো না, কিন্তু এই দলটা ফাইনাল পর্যন্ত এসেছে। যেই দলের মালিকানা চেঞ্জ, দায়িত্ব আসলে কে নেবেন, দলটা আসলে সন্দেহান যে এই দলটা খেলবে কিনা বিপিএল, পুরো টুর্নামেন্ট যাবে কিনা তাদের, যেখানে তাদের মালিক সরে গিয়েছে। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব নেওয়ায় সেই দলটার খেলাটা চালিয়ে যাওয়া গেছে এবং ফাইনালে এসেছে দলটা। ফাইনালে যদিও তাদের পারফরমেন্স কাঙ্ক্ষিত হয়নি, তবে পুরো টুর্নামেন্ট এই চট্টগ্রাম রয়্যালস যেভাবে পারফরমেন্স করেছে, রাজশাহী ওয়ারিয়র্সকে এর আগে কোয়ালিফায়ার ম্যাচে হারিয়েছে, সেখানে এই ম্যাচটা যে আরও অনেক বেশি ফাইটিং, রোমাঞ্চকর হতে পারত, সেটা কিন্তু অনেকেই ভেবেছিলেন। যদিও তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ের উপরে ভর করে রাজশাহী ওয়ারিয়র্স এই জয়টা তুলে নিয়েছে। চট্টগ্রাম রয়্যালসের বোলিং লাইন আপটা যদি দেখি, শরীফুল ইসলাম 2টি উইকেট সংগ্রহ করেছেন এবং তাসকিন আহমেদ 12 ইনিংসে তার ওই 25 উইকেটের যে মাইল ফলক, সর্বোচ্চ উইকেট একটা সিজনে, এক এডিশনে, সেই রেকর্ড শরীফুল ইসলাম ভেঙে দিয়েছেন। 26 উইকেট এবং একটা ইনিংস যদিও তিনি বেশি খেলেছেন, ফাইনাল ম্যাচ পর্যন্ত তার দলটা এসেছে। তাসকিন আহমেদের সেই রেকর্ড তিনি ভেঙেছেন। শরীফুল ইসলাম 4 ওভারে 33 রান খরচায় 2টি উইকেট পেয়েছেন। তবে এই ম্যাচে সবচেয়ে উল্লেখযোগ্য কার্যকরী বোলিংটা কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধ তিনিই করেছেন, 4 ওভারে মাত্র 20 রান, এবং তানজিদ হাসান তামিম ম্যাজিক ম্যানকে তিনিই ফিরিয়েছেন, 2টি উইকেট সংগ্রহ করেছেন। তানভীর ইসলাম 3 ওভারে মাত্র 17 রান দিয়েছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন এই ম্যাচে। তবে ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান তিনি আজকে খরুচে ছিলেন, আরেকটু হলেই তিনি কিন্তু 50টা করতেন, কেননা 4 ওভারে 48 রান খরচ করেছেন। আমার মনে হয় চতুর্থ ওভারটা শেখ মেহেদীর করাটা ঠিক হয়নি। ওদিকে যখন তানভীর ইসলাম 3 ওভারে মাত্র 17 রান দিয়েছেন, সেখানে আপনি খরুচে বলার, আপনি কেনই বা চতুর্থ ওভার করতে আসবেন দলের 16 কিংবা 17তম ওভারে এসে। এবং চট্টগ্রাম রয়্যালস এই 175 রানের জবাবে কিভাবে ব্যাটিংটা করতে হয় সেটাই যেন হারিয়ে ফেলেছেন ছন্দ। কেননা 111 রান, যেখানে ফাইনাল ম্যাচটা এত পানি ভাত আসলেই মানায় না। সেক্ষেত্রে অনেকেই ফাইনাল ম্যাচকে উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর ম্যাচ হিসেবে দেখতে চান, কেননা ফাইনাল ম্যাচটা যত বেশি রোমাঞ্চকর হবে ততই তো আনন্দের। কিন্তু অবশেষে সেই চট্টগ্রাম রয়্যালস তারা আসলে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষের ম্যাচটা রোমাঞ্চকর করে তুলতে পারেনি। ওপেনিংয়ে মির্জা তাহিরের 39 রানের যে ইনিংস এবং আসিফ আলীর 21 রানের ইনিংস ছাড়া চট্টগ্রাম রয়্যালসের উল্লেখযোগ্য পারফর্মার এই ম্যাচে, ফাইনাল ম্যাচে আসলে আর কেউ নেই। কেননা 1,10,00,000 টাকায় বিক্রি হওয়া নাঈম শেখ তিনি কিন্তু 10 বলে মাত্র 9 রান করে ফিরেছেন। অনেকেই ভেবেছিলেন নাঈম শেখ ফাইনাল ম্যাচটা চমৎকার পারফরমেন্স করবেন, কেননা পিএসএলে তিনি যখন ফাইনাল ম্যাচ পর্যন্ত তাকে দলটা ক্যারি করেছিল, সেই ম্যাচে তিনি কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে চমৎকার এক 50 করেন এবং পিএসএলকে সেই ফাইনাল ম্যাচে তিনি চমৎকার পারফরমেন্স উপহার দেন। সেই জায়গা থেকে অনেকেই ভেবেছিলেন বিপিএল এর ফাইনালে যখন চট্টগ্রাম রয়্যালস এবং নাঈম শেখ চমৎকার একটা 50 অন্তত করবেন। রাজশাহী ওয়ারিয়র্সের বোলিং লাইন আপটা যদি আলোচনা করি, যেখানে চট্টগ্রাম রয়্যালস মাত্র 111 রানে অল আউট হয়, সেখানে এই বোলিং লাইন আপে যে সবাই ভালো বল করছেন সেটাই তো স্পষ্ট। বিনুরা ফার্নান্দো এই বিপিএলে কি চমৎকার বোলিং করেছেন, ফাইনাল ম্যাচেও 3টি উইকেট 4 ওভারে, তার ইকোনমি রেট মাত্র 3। তিনি যেভাবে স্লোয়ারগুলো এক্সিকিউট করছেন পিচের সাথে, যেন তার সম্পর্কটা অনেক দিনের এই মিরপুর পিচে। কেননা 103-4 গতিতে তিনি দৌড়ে আসলেন, স্পিন বল করলেন এবং ব্যাটসম্যান বুঝতেই পারেননি তার বল, আউট হয়ে ফিরেন। মাশরাফি বিন মুর্তজা শেষ দিকে যখন জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবা বিপিএল এর যেই শেষ 2-3টা সিজন খেলেছেন, তিনি আসলে শুধু লাইন লেন্থ মেনটেন করেই বোলিং করেছেন, এভাবেই স্লো বলের উপরে ডিপেন্ড করে, যেহেতু তার হাঁটুর ইনজুরি এবং 5-6 বার অস্ত্রোপচারের
যেই দুইটা পা নিয়ে তিনি খেলেছেন সেখান থেকে বলের গতিটা অনেক কমে গিয়েছিল। তিনি 110-15-তে বল করতেন। তবে লাইন লেন্থ, এমন কথাও উঠেছিল তখন মাশরাফিকে যদি চোখে কাপড় বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে তিনি লাইন লেন্থ ঠিক রেখে তারপরেও বল করতে পারবেন। বিনুরা ফার্নান্দো সেটা পারবেন কিনা অনেকেই হয়তোবা বলতে পারেন, হয়তোবা পারবে, কিন্তু তার স্লোয়ারগুলো যেভাবে তিনি লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছেন এই সিজনে চমৎকারভাবে তিনি, এবং রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে এরকমের একজন বোলার। সাথে সাথে যখন সাকলাইন, তিনিও কিন্তু প্রথমবার বিপিএলে আসলেন এবং চমৎকার বোলিং করলেন। তখন তো রাজশাহী ওয়ারিয়র্স যখন একটা দলে 2 জন বোলার 17 একজন 18 উইকেট সংগ্রহ করে, ওই দলটা চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। এবং হাসান মুরাদ, তাকে নিয়ে একটু কথা বলতে হয়। ফাইনাল ম্যাচে সুযোগ পেয়েছেন, এর আগের ম্যাচেও তিনি খেলতে পারেননি এবং সেখানে তিনি 3টি উইকেট সংগ্রহ করলেন। বয়সটাও অনেক কম। তাকে যখন জিজ্ঞেস করা হলো ওই চাপটা ফাইনাল ম্যাচের কিভাবে সামলালে, তিনি উত্তর দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তাকে যেভাবে বলছেন তোমার মতো করে তুমি বল করো, এবং সেই মোটিভেশনটাই তাকে আসলে ফাইনাল ম্যাচে 3টি উইকেট সংগ্রহ কিংবা তার ফ্লোতে নিজের মতো করে বোলিং করাটা সুযোগ পেয়েছেন তিনি। এবং তিনি এটাও বললেন যে হাতে যখন আমাদের রানটা অনেক বেশি, সংগ্রহটা যখন অনেক বেশি, নিজের মতো করে বলটা তো করাই যায়। ফাইনাল ম্যাচ 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3টি উইকেট সংগ্রহ করেছেন হাসান মুরাদ। আন্ডার-19 চ্যাম্পিয়ন যে দলটা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো, ওই টিমটার সবাইকে নিয়েই আমি অনেক বেশি আশাবাদী ছিলাম এবং সবাই কিন্তু এখন নিয়মিত পারফর্মার। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম কিংবা শামীম হোসেন পাটোয়ারি, শরীফুল, আকবররা যেন এখন প্রত্যেকটা দলের ভরসার নাম। তবে এই বিপিএলে সবচেয়ে বেশি যেই আলোচনা ছিল, এই বিপিএলের ট্রফিটা আসলে কোথায়? অবশেষে ট্রফি এখন রাজশাহী ওয়ারিয়র্সের হাতে, কেননা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু ট্রফিটা লিফটেড করলেন এবং মুশফিকুর রহিম 3টি ভিন্ন দলের হয়ে তার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এই বিপিএলে হলো। তবে আমার কাছে মনে হয় গত বিপিএলগুলোর যেই চ্যাম্পিয়ন ট্রফি তার চেয়ে এই বিপিএলের ট্রফিটা অনেক বেশি সুন্দর, কেননা $25,000 যখন খরচ হয় একটা ট্রফির পেছনে এবং হেলিকপ্টার দিয়ে যখন ফাইনাল ম্যাচের দিন ওই ট্রফি মাঠে ল্যান্ড করে, সেই ট্রফি তো একটু স্পেশাল হবেই। অনেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখলাম পিএসএল কিংবা আইপিএলের ট্রফির সাথে তুলনা করছেন। তুলনা তো করাই যায় যখন খরচটা $25,000। তবে এই ম্যাচের পারফরমেন্স আপনি কেমন দেখলেন এবং রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবারের মতো চ্যাম্পিয়ন, আপনার কি অনুভূতি? আপনি আসলে কোন দলের সাপোর্টার ছিলেন এই বিপিএলে? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।